সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যে যেখানে আছো সুস্থ আছো। আমরা আজকে দ্বিতীয়বার দিনের মতো তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমাদেরকে অনুরোধ করব তোমরা তোমাদের খাতা এবং কলম নিয়ে প্রস্তুত হও। আমরা আজকে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের যে অধ্যায়টি আমরা গত ক্লাসে পড়িয়েছি, জটিল সংখ্যা অর্থাৎ কমপ্লেক্স নাম্বার, আমরা দ্বিতীয় লেকচার শুরু করব আজকে। তোমাদের মনে আছে যে আমরা গত সপ্তাহে এই অধ্যায়টির যে সকল শিক্ষণফল আমরা তোমাদেরকে পড়িয়েছি তার মধ্যে ছিল যে জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি, আমরা এটি পড়িয়েছি। বাস্তব সংখ্যা কাকে বলে, অবাস্তব সংখ্যা কাকে বলে, আমরা সেটি নিয়ে আলোচনা করেছি। অনুবন্ধী জটিল সংখ্যা কাকে বলে আমরা সেটির ব্যাখ্যা দিয়েছি। নিশ্চয়ই এই বিষয়গুলো তোমাদের মনে আছে এবং তোমরা বাসায় এর উপর অধ্যয়ন করেছ। এবং এর পরবর্তীতে আমরা তোমাদেরকে পড়িয়েছি যে একের ঘনমূল নির্ণয়, একের ঘনমূল নির্ণয় অর্থাৎ ওয়ানের ঘনমূল নির্ণয়। তো ওয়ানের ঘনমূল নির্ণয় করতে যে তোমাদের মনে আছে যে আমরা ওয়ানের ঘনমূল পেয়েছিলাম কয়টি, বলো কয়টি ঘনমূল? তিনটি ঘনমূল, মনে আছে তো? তিনটি। তার একটি হলো বাস্তব আর বাকি দুটি কি ছিল? জটিল কিংবা কাল্পনিক। মনে আছে? আমি একটু মনে করিয়ে দিই যে ওয়ান বাস্তব আর -1 প্লাস √3/2 আর একটা -1 -√3/2 এই তিনটি মূল ছিল তার। এটি হলো বাস্তব আর বাকি দুটি হলো জটিল কিংবা কাল্পনিক। তোমাদের মনে পড়ে? আমি যদি তোমাকে প্রশ্ন করি এখন, বলো তো যে এই জটিল সংখ্যার যে একক, যে আমাদের যে একের যে ঘনমূল আমরা নির্ণয় করেছি, এই মূল তিনটার বৈশিষ্ট্য কি? তাহলে তুমি কি বলবে? এক নম্বর বৈশিষ্ট্য ছিল কি, মনে আছে? যে স্যার, যে জটিল সংখ্যা দুটি আছে বা কাল্পনিক সংখ্যা দুটি আছে এরা পরস্পর অনুবন্ধী। নাম্বার 2 কি ছিল? যে এই জটিল সংখ্যা দুটি একটি অপরটির কি বর্গের সমান, একটি অপরটির বর্গের সমান। এটাকে বর্গ করলে আমরা এটা পাই, এটাকে বর্গ করলে আমরা এটা পাই। মনে পড়ছে তো? এরপর আমরা কি পড়িয়েছিলাম? যে এককের যে তিনটি মূল রয়েছে সেই মূল তিনটার যোগফল কি বলতো একজন? কি সেই মূল তিনটার যোগফল কি? সেই মূল তিনটির যোগফল হবে 0। তাদের মনে আছে যে আমরা একটা মূলকে যদি ওমেগা ধরি তাই এটা হবে কি? ওমেগা স্কোয়ার। মনে পড়ে? তাহলে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। অর্থাৎ এককের যে তিনটি ঘনমূল আছে তাদের যোগফল হলো 0। এবং এককের যে দুটি জটিল মূল রয়েছে, কাল্পনিক মূল রয়েছে, তোর মনে আছে? সে দুটিকে গুণ করলে কি হয়? একজন বলো তো কি হয়? সে দুটিকে গুণ করলে আমরা জানি এই ওমেগা এবং ওমেগা স্কয়ারে গুণ করলে ওমেগা কিউব ইকুয়াল টু 1 হয়। আমরা এই দুইটি বৈশিষ্ট্য আমরা পেয়েছিলাম এবং এই দুইটি বৈশিষ্ট্যকে কেন্দ্র করে কিন্তু আমরা তোমাদেরকে একটি অঙ্ক করিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে তোমরা বাসায় তোমরা দেখবে যে এই একই ধরনের অঙ্ক আরও যে একটি বাসায় করার চেষ্টা করবে। আমি তোমাদেরকে আবারও বলি, আমরা জানি যে অনেকের কাছেই কিন্তু উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বই এখন তোমাদের হাতে নেই, কিন্তু আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যে কিন্তু অনেক দোকান খুলে গেছে, হ্যাঁ, মহল্লায় দোকান খুলেছে। সুতরাং তোমরা কিন্তু একটু চেষ্টা করলেই বাসা থেকে কখনো যদি কেউ বের হয়, বাবা কিংবা তুমি কিংবা অন্য কোনো মাধ্যমে, তুমি কিন্তু উচ্চতর গণিত এই বইটি তোমরা কিনে ফেলতে পারো। এবং আমরা আগেও বলেছি যে এটি কোন রাইটারের বই কিনবে সেটি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, হ্যাঁ। এসি আহমেদের বই কিনবে, প্রফেসর এসি আহমেদের বই কিনবে এবং বই থেকে তোমরা অলরেডি এটি চর্চা করা শুরু করো। তাহলে আমরা গত ক্লাসে আমরা এটি পড়িয়েছি। আজকে তোমাদেরকে আমরা এই জটিল সংখ্যার দ্বিতীয় ক্লাসে আমরা কি পড়াবো? আমরা এই জটিল সংখ্যা দ্বিতীয় ক্লাস আমরা তোমাদেরকে পড়াবো জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা দিব। জটিল সংখ্যার জ্যামিতিক ব্যাখ্যা দিব যে জটিল সংখ্যাকে কিভাবে তোমার
ছক কাগজে অর্থাৎ গ্রাফে উপস্থাপন করা যায়, আমরা সেটিকে তোমাদেরকে বুঝাবো আজকে। আমরা জানি একটি জটিল সংখ্যা জেড সমান কি এক্স প্লাস আই ওয়াই। তোমাদের মনে আছে, একজন বলো তো এখানে এক্সটা কি? এক্সটা হলো বাস্তব অংশ, আর ওয়াই হলো কাল্পনিক অংশ। তাহলে এক্স প্লাস আই ওয়াই হলো একটি জটিল সংখ্যা। আর এখানে আই সমান কি? আমরা জানি যে আই এর ব্যাখ্যা দিয়েছি যে আই একটি কাল্পনিক সংখ্যা যার বর্গের মান হলো কে -1, অর্থাৎ আই সমান √−1। আমরা গত ক্লাসে আমরা তোমাদেরকে পড়িয়েছি এই যে জটিল সংখ্যাটি আমাদের সামনে আছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যাটিকে আমি যদি গ্রাফে উপস্থাপন করি, ছক কাগজে উপস্থাপন করি, তাহলে কি হয় তুমি দেখো যে আমরা এটা হলো এক্স অক্ষ, এক্স প্রাইম, এবং এটি হলো ওয়াই অক্ষ, ওয়াই প্রাইম ও এক্স প্রাইম। তাহলে আমরা জানি এটিকে বলা হয় এক্স অক্ষ, এক্স ও এক্স প্রাইম, এটি হলো ওয়াই অক্ষ, ওয়াই ও ওয়াই প্রাইম। তো জটিল সংখ্যার ক্ষেত্রে এই এক্স অক্ষটাকে বলা হয় বাস্তব অক্ষ, কি বলে? বাস্তব অক্ষ। আর ওয়াই ও ওয়াই প্রাইম একে বলে কাল্পনিক অক্ষ। আমি আবারও বলি, কি বলা হয়? এক্স ও এক্স প্রাইমকে বলা হয়, এই অক্ষটাকে বলা হয়, এক্স অক্ষটাকে বলা হয় বাস্তব অক্ষ, আর ওয়াই ও ওয়াই প্রাইমকে বলা হয় কাল্পনিক অক্ষ, আর ও হলো মূলবিন্দু। তাহলে আমাদের যে জটিল সংখ্যাটি রয়েছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এই জটিল সংখ্যাটাকে আমি বিন্দু আকারে এই গ্রাফ কাগজে স্থাপন করতে চাই। তাহলে আমরা এই এক্স অক্ষ, এই এক্সটা হলো বাস্তব অংশ, তাহলে আমরা এক্স এই বাস্তব অক্ষ বরাবর মনে করো ওএম, তাহলে ওএম সমান কত? এক্স, আর ওয়াই হলো কি কাল্পনিক অংশ, তাহলে এই হলো ওয়াই, এটা হলো ওয়াই, ধরেন এইটা। তাহলে এই যে বিন্দুটা, এই বিন্দুটা হলো কি এক্স ওয়াই, এবং এর নাম দিলাম পি, অর্থাৎ পি অফ এক্স ওয়াই। তাহলে এক্স অক্ষ অর্থাৎ বাস্তব অক্ষ বরাবর ওএম সমান এক্স আর পিএম সমান ওয়াই, আর এই বিন্দুটা হলো পি অফ এক্স ওয়াই। আমরা এটি তো মূল বিন্দু, তাহলে ও থেকে পি কে আমরা যোগ করি ওপি, তাহলে এই ওপিকে ধরে নেই, ওপি সমান কত আর এই ওপি এক্স অক্ষের সাথে আমরা ধরে নেই যে কোণটি সৃষ্টি করেছে তার পরিমাপ হলো থিটা, তার পরিমাপ কি থিটা। তাহলে এই যে একটি জটিল সংখ্যা এক্স প্লাস আই ওয়াই, যদি তোমাকে এখন প্রশ্ন করা হয়, আমরা একটা জটিল সংখ্যা তোমাকে দেই যে স্যার যে 2 + 3i, এই জটিল সংখ্যাটাকে তুমি গ্রাফ পেপারে স্থাপন করো বিন্দু আকারে, তখন তুমি কি করবে? এক্স হলো কত 2, ওয়াই হলো কত 3। তাহলে আমরা যদি আমি আরেকটি লেখচিত্র তোমাকে অঙ্কন করি, এই জাস্ট এই পাশে, যে আমি যে আরেকটি ছবি তোমাকে এঁকে দেই, যে এক্স প্রাইম, ওয়াই প্রাইম মূল বিন্দু, এটি বাস্তব অক্ষ, এটি হলো কাল্পনিক অক্ষ। এখন আমি তোমাকে বলেছি 2 + 3i, এই জটিল সংখ্যাটিকে তুমি ছক কাগজে স্থাপন করো, তাহলে কি হবে? এক্স হলো 2, 1 2, ওয়াই কত 3, 1 2 3, তার বিন্দুটা কোথায় হবে? এই হলো 2 + 3i এর অবস্থান কোথায়? এখানে 2 3। যদি 2 + 3i না থেকে এটা -2 + 3i থাকতো, তাহলে কি হবে একজন বলো তো? আমি তোমাদেরকে একজনকে বোর্ডে ডাকি যাই, সে এখানে স্থাপন করো, তুমি কি করবে? তুমি বলবে স্যার -2 + 3i হবে -2 + 3i, এখানে -2 + 3i। ঠিক একইভাবে
এটি যদি -2 -3i হয়, তাহলে তার অবস্থানটা কোথায় হবে? x হলো -2 আর y হলো কত? -3। তাহলে 1 2 3, এই হলো -2 -3, তাহলে -2 -3। আর যদি এরকম হতো 2 -3i, তাহলে তুমি এটা কোথায় উপস্থাপন করতে? তাহলে x হলো 2, y হলো -3, এটি এই স্থানে, অর্থাৎ 2 -3i। তাহলে তুমি দেখো আমি 4টি জটিল সংখ্যাকে আমি গ্রাফ ছক কাগজে আমি স্থাপন করলাম বিন্দু আকারে। এভাবে আমরা যে কোনো জটিল সংখ্যাকে আমি এই তোমার বাস্তব অক্ষ এবং কাল্পনিক অক্ষকে কেন্দ্র করে আমরা তাকে স্থাপন করতে পারি। এই যে জটিল সংখ্যার এই চিত্রটি, এটি আবিষ্কার করেছেন বিখ্যাত একজন গণিতবিদ, যার নাম হলো, যাকে বলা হয়, যার নাম হলো রবার্ট আর্গন। আমি তোমাকে বলি, যার নাম হলো রবার্ট আর্গন। রবার্ট আর্গন উনি একজন গণিতবিদ, এবং তার নাম অনুসারে এই জটিল সংখ্যার এই চিত্রকে বলা হয় আর্গনের চিত্র। কি বলা হয়? আর্গনের চিত্র। এটি আবিষ্কার করেছেন কে? এই জ্যামিতিক ব্যাখ্যাটি কে দিয়েছেন? একজন বিখ্যাত গণিতবিদ রবার্ট আর্গন, এবং তার নাম অনুসারে একে বলা হয় আর্গনের চিত্র। তুমি দেখবা যে তোমাকে যখন প্র্যাকটিক্যাল আসবে তখন তোমাকে লেখা আছে যে আর্গনের চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। হ্যাঁ, এই আর্গন এখান থেকে এটি আসছে, যে রবার্ট আর্গন, এটাকে আর্গনের চিত্র বলা হয়। তাহলে তোমার জ্যামিতিক ব্যাখ্যাটা কি হবে? যে চিত্রের সাহায্যে কোনো জটিল সংখ্যাকে বিন্দু আকারে প্রকাশ করা যায় তাকে আর্গনের চিত্র বলা হয়। আমি আবার বলি, যে চিত্রের সাহায্যে কোনো জটিল সংখ্যাকে বিন্দু আকারে প্রকাশ করা হয়, যেমন আমরা এখানে বিন্দু আকারে প্রকাশ করলাম, তাকে কি বলা হয়? তাকে আর্গনের চিত্র বলা হয়। তাহলে এখন তুমি দেখো, এই যে আমরা তোমাদেরকে উপস্থাপন করেছি এখানে, যে z = x + iy এর তোমার একে আমরা জ্যামিতিক রূপ আমরা দিয়েছি। এখন এখানে এই OPM একটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের থেকে আমরা কিছু মান নির্ণয় করব, যেটি তোমার বইয়ে দেখবে যে একটি জটিল সংখ্যা দেওয়া আছে, বলা হবে এর মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করো। মডুলাস এবং আর্গুমেন্ট। তাহলে আমরা দেখো মডুলাস ও আর্গুমেন্ট। একটি জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করব। আমরা কি নির্ণয় করব? একটি জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করব। তাহলে এই যে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট যে আমরা নির্ণয় করব, এই ছবিটি আমার লাগবে। তুমি দেখো যে OPM একটি সমকোণী ত্রিভুজ, আর এই সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি? যে ত্রিভুজকে OPM, এই ত্রিভুজে আমরা লিখতে পারি OP² = OM² + PM²। লেখা যায় সমকোণী ত্রিভুজ থেকে। হ্যাঁ, এই OP², OP মানে কত? R, OM X, PM Y। তাহলে R² আমরা কি পেলাম? X² + Y²। R সমান √x² + y²। এই যে R সমান √x² + y², যে মানটি আমরা পেলাম, R এর যে মানটি পেলাম, R এর এই মানকে কি বলা হয়? একজন বলতে পারবে R এর এই মানকে কি বলা হয়? R এর এই মানকে বলা হয় এই z সমান x + iy, যে জটিল সংখ্যাটি ছিল, z সমান x +
আই ওয়াই এই জটিল সংখ্যার মডুলাস বলা হয়। মডুলাস বা পরম মান বলে। কি বলা হয়? আর সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারকে এই জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এই জটিল সংখ্যার পরম মান বা মডুলাস বলে। একে আমরা এই আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এটাকে আমরা এভাবেও লিখতে পারি, মডুলাস অফ জেড সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। খুব ইম্পর্টেন্ট একটি বিষয়, এটি আমাদের পরীক্ষায় আসবে। এখানে একটা প্রশ্ন থাকতে পারে, অনেকে একটি প্রশ্ন করে, স্যার আপনি আর এর মান কেন প্লাস মাইনাস লিখলেন না? এখানে আপনি লিখেছেন আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, কিন্তু আর সমান প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হলো না কেন? তোমাদেরকে মনে রাখতে হবে এই ও থেকে পি যে আর, এই আরটা কি? আরটা একটা দৈর্ঘ্য। এর অবস্থান যেখানেই থাক, এই প্রথম ভাগে থাক, দ্বিতীয় ভাগে থাক, তৃতীয় ভাগে থাক, চতুর্থ ভাগে থাক, এর মান সর্বদাই কি হবে? ধনাত্মক হবে। এর মান কখনো ঋণাত্মক হতে পারে না। যে কারণে আমরা শুধু রেখেছি যে মডুলাস অফ জেড ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আমরা এরপরে তুমি দেখো এই জটিল সংখ্যা থেকে আমরা এই ওপিএম সমকোণী ত্রিভুজে আমরা আরেকটি সম্পর্ক নির্ণয় করতে পারি। ওপিএম এর সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি কস থিটা। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, এক্স বাই আর। তাহলে এক্স বাই আর যদি হয় তার এক্স ইকুয়াল টু কত? আর কস থিটা। এক্স সমান আর কস থিটা। এটা আমরা 1 নম্বর সমীকরণ পেলাম, এক্স সমান আর কস থিটা। ঠিক একইভাবে ওপিএম সমকোণী ত্রিভুজে আমরা যদি বলি যে সাইন থিটা, সাইন থিটা সমান কি হবে? লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কি একজন বলো তো? ওয়াই, অতিভুজ আর। তাহলে ওয়াই সমান কত হবে? আর সাইন থিটা। ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে আমরা কি পেলাম? এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা। এই দুটি সম্পর্ক কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এখানে আরেকটি বিষয় যে আমরা এক্স সমান আর কস থিটা পেয়েছি এবং ওয়াই সমান আর সাইন থিটা পেয়েছি। আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে ওপিএম থেকে আমি আরেকটি সম্পর্ক তোমাকে নির্ণয় করতে পারি। সেটা হলো, তুমি লক্ষ্য করো যে আমরা একটু এই ওপিএম সমকোণী ত্রিভুজে ট্যান থিটা, ট্যান থিটা সমান কি একজন বলো তো? লম্ব বাই ভূমি। এখানে লম্বকে পিএম, ভূমিকে ওএম। তার পিএম মানে কত? ওয়াই, আর ভূমি কত? এক্স। tan theta equal to y by x implies that theta equal to tan inverse y by x. theta সমান কত পেলাম আমরা? tan inverse y by x. তাহলে তুমি দেখো আমরা এখানে আরেকটি মান পেয়ে গেলাম। কার মান পেয়ে গেলাম? থিটার মান পেয়ে গেলাম। তার মানে তুমি যদি x এর মান জানো এবং y এর মান তোমার জানা থাকে, তাহলে তুমি এই সম্পর্ক থেকে থিটার মান জানতে পারবে। থিটার এই মানটিকে জটিল সংখ্যার কি বলা হয় জানো? আমি আশা করি অনেকেই জানো। থিটার এই মানকে জেড সমান এক্স প্লাস আই ওয়াই এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বলা হয়। কি বলা হয়? আর্গুমেন্ট বলা হয়। থিটার এই মানকে কি বলা হয়? জটিল সংখ্যার আর্গুমেন্ট বলে। থিটার এই মানকে জটিল সংখ্যার আর্গুমেন্ট বলা হয়। অর্থাৎ এই আর্গুমেন্টকে আবার সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ আমরা থিটা না লিখে কোন কোন বইতে তুমি দেখবে, অনেক বইতে তুমি দেখবে লেখা হয়েছে আর্গ জেড, অর্থাৎ আর্গুমেন্ট অফ জেড ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর্গুমেন্ট অফ জেড ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এই যে আর্গুমেন্ট অফ জেড থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এই জায়গাটা একটু বিষয় আসে। থিটার যে মানটা তুমি নির্ণয় করতে যাবে
তুমি লক্ষ্য করবে আমার জটিল সংখ্যাতে তো যখন আমি জটিল সংখ্যা যেটা আছে যে ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, সেই জটিল সংখ্যাতে তো এক্স এবং ওয়াই এর মান নির্দিষ্ট, কিন্তু এক্স ওয়াই এর মান নির্দিষ্ট হওয়ার পরেও থিটার মান যখন তুমি এখানে বের করতে যাবে, যেহেতু এটি একটি ত্রিগ্নমিতিক সমীকরণ, এই থিটার মানটা কিন্তু একের অধিক মান আসতে পারে, একের অধিক মান আসতে পারে। তাহলে একের অধিক মান যদি আসে সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে এখানে একটা কথা আছে যে এই থিটার এই মানটাকে অর্থাৎ জটিল সংখ্যার যে আর্গুমেন্ট আছে এর মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু বলতে একটি কথা আছে, সেটা হলো থিটার যে মানটি তোমরা দেখবা, যে মানটি মাইনাস পাই থেকে অর্থাৎ মাইনাস পাই থেকে প্লাস পাই এর ভিতরে সীমাবদ্ধ থাকবে, থিটার যে মানটি মাইনাস পাই থেকে প্লাস পাইয়ের ভিতরে সীমাবদ্ধ থাকবে, সেই মানটিকে বলা হয় এই জটিল সংখ্যার তোমার এই মুখ্য মান বা প্রিন্সিপাল ভ্যালু। এবং জটিল সংখ্যার আর্গুমেন্ট বলতে আমরা এই প্রিন্সিপাল ভ্যালুটিকে সাধারণত বুঝি। আমরা অঙ্ক করার সময় এই বিষয়টি আরো ব্যাখ্যা দিব তোমাদেরকে। তাহলে আমরা তোমাদেরকে এখানে কি শিখলাম? একটা হলো যে একটি জটিল সংখ্যা দেওয়া আছে, জটিল সংখ্যাটা কি? জেড সমান এক্স প্লাস আই ওয়াই, সেই জটিল সংখ্যা দেওয়া আছে। সেই জটিল সংখ্যার পরম মান আমরা কি পেলাম? সেই জটিল সংখ্যার পরম মান হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দ্বিতীয়ত সেকেন্ড কোশ্চেন কি? স্যার এই জটিল সংখ্যার আর্গুমেন্ট কত? ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা, তাহলে আমরা এখানে আরেকটি জিনিস তোমাদেরকে শেখাবো যে আমাদের যে জটিল সংখ্যাটি রয়েছে, এই যে জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এই যে জটিল সংখ্যাটি আমরা যে এক্স ওয়াইটা এখানে স্থাপন করেছি, এটি হলো কার্তেশীয় স্থানাঙ্ক, তোমাদের মনে আছে? এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে এটাকে যদি আমি পোলার স্থানাঙ্কে লিখি তাহলে কি হবে? এটা হলো থিটা, এটা হলো কি আর, এই আরটাকে কি বলা হয় মনে আছে? ব্যাসার্ধ ভেক্টর। তখন এই পোলার স্থানাঙ্ক হবে কত? আর থিটা, আর থিটা। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এই যে জটিল সংখ্যাটি রয়েছে এটা তো কার্তেশীয় স্থানাঙ্কে, স্যার এটিকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করেন তো, এটি পোলার আকারে প্রকাশ করেন, তখন তুমি কি করবে? তখন আমরা কি করব? এই এক্স ওয়াইটাকে এখান থেকে উঠিয়ে দিব, এক্স ওয়াইকে উঠিয়ে দিয়ে এখানে এটাকে আর এবং থিটায় রূপান্তর করে দেব। তাহলে কি হবে? আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে পড়িয়েছি, কিছুক্ষণ আগে পড়েছি যে এখানে আমরা কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখালাম, কি দেখালাম? যে কস থিটা সমান এক্স বাই আর, অর্থাৎ এক্স সমান আর কস থিটা। এটা আমি আবার একটু রিপিট করছি, ওপিএম সমকোণী ত্রিভুজে সাইন থিটা সমান ওয়াই বাই আর, এখানে ওয়াই সমান আর সাইন থিটা। আমি এই দুটি সম্ভবত জানো। এখন এক্স ইকুয়াল টু আর কস থিটা আর ওয়াই সমান আর সাইন থিটা। তাহলে আমি জেড সমান এক্স প্লাস আই ওয়াইতে আমি যদি এক্স এর জায়গায় আর কস থিটা লিখি, তো লক্ষ্য করো, প্লাস ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা লিখলাম, এক্স এর জায়গায় আর কস থিটা আর ওয়াইয়ের জায়গায় আর সাইন থিটা। তাহলে তুমি দেখো এখন আমি তোমাকে এখান থেকে আর কমন নেই, আর কমন কি হবে? কস থিটা প্লাস আই সাইন থিটা, কস থিটা প্লাস আর আই সাইন থিটা। জেড সমান আর কস থিটা প্লাস আই সাইন থিটা। এই জটিল সংখ্যার এই আকারটিকে কি বলা হয়? একজন বলো তো কি বলে? একে পোলার আকার বলা হয়। তাহলে তুমি দেখো আমরা কি শিখলাম? যে স্যার আমরা শিখলাম জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এটি একটি জটিল সংখ্যা। এই জটিল সংখ্যাটির আমরা কি কি শিখেছি? যে আমরা এই জটিল সংখ্যার তিনটা জিনিস শিখলাম। একটা হলো এই জটিল সংখ্যার পরম মান কত। আমরা এই জটিল সংখ্যার পরম মানকে দেখলাম, হ্যাঁ, মডুলাস অফ জেড সমান কি দেখেছি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর এর যে মানটি আছে সেই মানটি কিন্তু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। মনে পড়ে? আচ্ছা, তারপরে আমরা দেখেছি যে
থিটা সমান কি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অর্থাৎ এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট। এবং পরবর্তীতে আমরা দেখলাম এই জটিল সংখ্যাটিকে কিভাবে পোলার আকৃতিতে প্রকাশ করা যায়, পোলার আকারে প্রকাশ করা যায়, জেড সমান আর কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে তোমাকে পরীক্ষায়, এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরীক্ষায় আমাদের আসবে একটি জটিল সংখ্যা তোমাকে দেওয়া থাকবে। এই জটিল সংখ্যা দেওয়া থাকলে তোমাকে এটি বলা হবে যে এই জটিল সংখ্যাটির পরম মান নির্ণয় করো, নাম্বার 1। নাম্বার 2তে তোমাকে বলতে পারে এর আর্গুমেন্ট নির্ণয় করো। নাম্বার 3 তোমাকে বলতে পারে এই জটিল সংখ্যাটিকে পোলার আকারে প্রকাশ করো। এবং এটি যেমন সিকিউতে পরীক্ষা আসতে পারে, অনুরূপে এটি এমসিকিউতে আসতে পারে। একটি জটিল সংখ্যা দিয়ে বলা হলো এর আর্গুমেন্ট নিচের কোনটি, এর পরম মান নিচের কোনটি, কিংবা একে পোলার আকারে প্রকাশ করলে নিচের কোনটি হবে। যে কোনোভাবেই প্রশ্নটি আসতে পারে। আমি গত ক্লাসে বলেছি যে তুমি যখন একটি থিওরি পড়বে, তুমি যখন একটি শিক্ষণফল পড়বে, তখন তুমি একজন মেধাবী ছাত্র, তুমি নিজেই কল্পনা করবে যে এই শিক্ষণফলটা থেকে আমি যা শিখলাম এখান থেকে কি ধরনের এমসিকিউ হতে পারে, কি ধরনের সিকিউ হতে পারে। তখন তুমি দেখবে তোমার যে কল্পনার সাথে তুমি যখন বইয়ের পাতা উল্টাবে, যখন অনুশীলনীতে কিংবা বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে বিভিন্ন কোশ্চেন আসবে পরীক্ষায়, সেখানে যখন তুমি দেখবে, তখন তুমি দেখবে যে তোমার ব্রেনের সাথে তুমি যে কল্পনাগুলো করেছো সেই কল্পনার সাথে অনেকটাই মিলে গেছে। তখন তুমি নিজে নিজেই অনেক ধরনের এমসিকিউ কিংবা সিকিউ করতে পারবে। তাহলে তুমি দেখো, আমরা এই পর্বে তোমাদেরকে আমি একটি জটিল সংখ্যার দিয়ে তার পরম মান, তার তোমার আর্গুমেন্ট এবং তাকে পোলার আকৃতিতে প্রকাশ আমরা নির্ণয় করি। আমি এখানে দেখো, যদি তোমরা যদি দেখতে পারো যে আমি এখানে কতিপয় সমস্যা দিয়েছি। সমস্যার 1 নম্বর সমস্যাটি আছে এখানে যে 1 প্লাস রুট 3i এবং -1 প্লাস রুট 3i এই জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় এবং পোলার আকৃতিতে প্রকাশ করো। এখন আমরা এই যে আমি যে কোশ্চেনটি তোমাকে দিয়েছি, কোশ্চেন এই যে 1 প্লাস রুট 3i এই জটিল সংখ্যাটি, আমি বলেছি যে এখানে যে কোশ্চেনটি আছে যে এই জটিল সংখ্যাটির মডুলাস নির্ণয় করো, আর্গুমেন্ট নির্ণয় করো এবং একে পোলার আকৃতিতে প্রকাশ করো। তিনটা জিনিস আমি তোমাকে শিখালাম। এই একটা অঙ্ক করার মধ্য দিয়েই আমি তোমাকে 3টা জিনিস আমরা চর্চা করাবো। তাহলে আমরা ধরে নেই জেড সমান 1 প্লাস রুট 3i ধরে নিলাম এই জটিল সংখ্যাটি। এখন আমি একটুখানি তোমাদেরকে তুলনা করি। আমরা যে জটিল সংখ্যাটি শিখেছিলাম জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে এখানে তুলনা করে এক্স এর মান কত? 1। একজন বলো তো ওয়াই কত? তাহলে ওয়াই কত? ওয়াই হলো তোমার কত? √3। এক্স ইকুয়াল টু 1, ওয়াই সমান √3। তাহলে আমরা এই জটিল সংখ্যাটির আমরা এখানে ধরে নিলাম যে ধরি জেড ইকুয়াল টু 1 প্লাস √3i, তাহলে এক্স ইকুয়াল টু 1, এখানে ওয়াই ইকুয়াল টু √3। তাহলে এখানে আমরা প্রথমে যেটি জানতে যাচ্ছি মডুলাস নির্ণয় করব। তার মডুলাস মানে কি? তার কি নির্ণয় করতে যাচ্ছি? আমরা তার পরম মান নির্ণয় করতে যাব। তাহলে এই পরম মানটি কি হবে? এই পরম মানটি হবে আমাদের যে, এখানে আমি আবারও বলি প্রশ্নটা কি বলা হয়েছে। প্রশ্নটা বলা হয়েছে যে 1 প্লাস √3i এই জটিল সংখ্যাটির পরম মান অর্থাৎ মডুলাস নির্ণয় করো। তাহলে এই জটিল সংখ্যাটির আমরা ধরে নিলাম জেড ইকুয়াল টু 1 প্লাস √3i। আমাদের যে জটিল সংখ্যা জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে তুলনা করি এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু √3। তাহলে আমরা প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? এর মডুলাস নির্ণয় করো, মানে পরম মান নির্ণয় করো। তাহলে মডুলাস অফ জেড, যেটা আমরা বলি কি কার মান? আর এর মানটাই মডুলাস অফ জেড √, সূত্র কি? একজন বলো তো কি সূত্রটি? x² প্লাস y²। x কত? 1, y কত? √3²।
1 প্লাস 3 1 প্লাস 3 4 ইকুয়াল টু 2 তো হয়ে গেল। তাহলে তোমাকে যে প্রশ্নটি করা হয়েছিল যে এই জটিল সংখ্যাটির কি নির্ণয় করো, মডুলাস নির্ণয় করো, আমাদের প্রথম প্রশ্ন এটি। তাহলে আমি পেয়ে গেলাম এই জটিল সংখ্যার মডুলাস কত, 2। তো পরম মান হলো 2। একটা ভুল ছাত্ররা করে, সেটা হলো কি, আমরা তোমাদেরকে কিছুক্ষণ আগেই আমরা তোমাদেরকে প্রমাণ দেখিয়েছি। সেটা কি দেখিয়েছি? আমরা দেখিয়েছি যে পরম মানটা হলো √/(x²) অর্থাৎ মডুলাস অফ জেড এটা সমান হলো √/(x² + y²). অনেক ছাত্র ভুলে যে কাজটি করে, সে এখানে লেখার সময় সে আই সহ লিখে। নো, আমি গত ক্লাসে বলেছি মনে রাখতে হবে বাস্তব অংশ কিন্তু ওয়াই, নট IY। কি বলতে হবে? ওয়াই। তাহলে এটি গেল আমাদের পরম মান বা মডুলাস। এবার সেকেন্ড প্রশ্ন আমাকে করা হয়েছে যে আর্গুমেন্ট নির্ণয় করো। কি নির্ণয় করো? আর্গুমেন্ট নির্ণয় করো। তাহলে আমরা দেখো এটি নির্ণয় করার পরে আমরা যদি আর্গুমেন্ট নির্ণয় করি, অর্থাৎ থিটার মান নির্ণয় করতে চাচ্ছি, তা থিটার মান কত হবে? আর্গুমেন্ট থিটা হলে থিটা কত হবে? tan থিটা ইকুয়াল টু কত? y/x। আর্গুমেন্ট যদি থিটা হয়, আর্গুমেন্ট থিটা হলে tan থিটা ইকুয়াল টু y/x ইমপ্লাইজ দ্যাট y কত? একজন বলো তো y কত হবে? y হলো √3। y হলো √3। x এর মান কত? 1। তাহলে ইমপ্লাইজ দ্যাট tan in থিটা ইকুয়াল টু √3। তাহলে আমি কার মান বের করব? আমি থিটার মান বের করব। তাহলে এখন বলো যে tan থিটা ইকুয়াল টু tan কত এর মান √3 π/3। tan 60 ডিগ্রির মান √3। পাই মানে কত? 180/3 60। তাহলে tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে থিটা ইকুয়াল টু কত হলো? π/3। তার মানে আমরা কি পেলাম? আমরা এই যে 1 + √3i এই জটিল সংখ্যাটির যে আর্গুমেন্ট, থিটার যে মান, সেই মানটি কত? π/3, তার মানে 60 ডিগ্রি। অর্থাৎ তাহলে উত্তর লেখার সময় কি আমি শুধু থিটা লিখে দিব? হ্যাঁ, তুমি লিখতে পারো যে আর্গুমেন্ট সমান, অথবা তুমি এটাকে উত্তরটাকে এভাবে লিখতে পারো আর জেড, অর্থাৎ আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু π/3। তুমি এভাবে তুমি উত্তরটি উপস্থাপন করতে পারো। তুমি লিখতে পারো আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু π/3 অথবা আর জেড π/3। তাহলে দেখো এই অঙ্কটির কিন্তু 3টা অংশ ছিল। আমি একটা অঙ্কের মাধ্যমে তোমাকে 3টা অংশ দেখাচ্ছি। প্রথম অংশ ছিল কি? পরম মান নির্ণয় করো বা মডুলাস। দ্বিতীয় অংশ কি ছিল? আরেকজন বলো, আর্গুমেন্ট নির্ণয় করো। সর্বশেষ অংশটি কি বলতো? সর্বশেষ অংশ হলো একে পোলার আকৃতিতে প্রকাশ করো। তাহলে আমরা এবারকে পোলার আকৃতিতে প্রকাশ করি। দেখো, পোলার আকৃতিতে প্রকাশ করতে গেলে আমরা যে জিনিসটি কিছুক্ষণ আগে দেখেছি যে পোলার আকৃতিটা যে জেড, এই পোলার আকৃতিটা কি ছিল? জেড ইকুয়াল টু r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এটি ছিল পোলার আকৃতি। জেড ইকুয়াল টু r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। জটিল সংখ্যা, অর্থাৎ আমি আবারও তোমাদেরকে মনে করিয়ে দিই, যেটা হলো যে এখানে এই r এর মান, আমি যে মডুলাস অফ জেড পেলাম কিছুক্ষণ আগে, যে মডুলাস অফ জেড তোমার কত পেয়েছি? 2। মডুলাস অফ জেড কত পেয়েছি? 2। তার মডুলাস অফ জেড আমি 2 পেয়ে থাকি, এটা কার মান? এটা হলো আর এর মান। আর এর মানটাই কিন্তু মডুলাস অফ জেড। তাহলে আর এর মান কত? 2। কস থিটার মান কত? π/3 প্লাস i সাইন থিটার মান কত? π/3। তাহলে এই যে এটি হলো তোমার, তুমি লক্ষ্য করো, জেড সমান 2 cos π/3, অর্থাৎ থিটার মান π/3 প্লাস i সাইন π/3।
এখানে আমাদের মনে আছে যে এটা কিভাবে আনছি যে এক্স ইকুয়াল টু আর কস থিটা প্লাস ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। এটাই হলো তোমার পোলার আকার, পোলার আকৃতি। এখন আমি একটা কথা বলি, আমরা অনেক সময় দেখি ছাত্রদের একটা বিষয় যে ছাত্র মনে করে যে কস পাই বাই থ্রির মান তো তার জানা আছে, সাইন পাই বাই থ্রির মানও তার জানা আছে, কিংবা তার হাতের কাছে ক্যালকুলেটর আছে, সে এটাকে ক্যালকুলেটরের বাটনের টিপি দিয়ে সে মান বের করে ফেলতে পারবে। সে মনে করে যে আমি এই মানটিকে বসিয়ে দেই তাহলে শিক্ষক মনে খুব খুশি হবে। নো, তুমি যদি কস পাই বাই থ্রি আর সাইন পাই বাই থ্রির মান বসাও তাহলে মনে রাখতে হবে এটি কিন্তু আগের জায়গায় ফিরে যাবে। মানে কি, অর্থাৎ তোমার যে এই যে তোমার মানে যেটি আছে তোমার আমাদের যে অঙ্কটি যেভাবে ছিল কার্তেশীয় স্থানাঙ্কে ফিরে যাবে, আমার কিন্তু সেটা বলা নাই, আমাকে বলছে পোলার আকারে প্রকাশ করতে। পোলার আকারেই কিন্তু এটাকে এই আকারেই কিন্তু রাখতে হবে। অর্থাৎ এই যে জেডটা মেইন কি, অর্থাৎ 1 প্লাস রুট 3 আই, 1 প্লাস রুট 3 আই, এটাই কিন্তু তোমার, এটা হলো কার্তেশীয় আকার ছিল, এটা হলো কি পোলার আকার। এভাবে তুমি দেখো আমি যে কথাটা বললাম যে তুমি যদি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান তুমি যদি এখানে বসিয়ে দাও আর এখানে sin 60 ডিগ্রির মান তুমি বসিয়ে দাও রুট 3 বাই 2, তাহলে তুমি দেখবা এখানে 1 প্লাস রুট 3 আই হয়ে গেছে। সঙ্গে এইভাবেই রেখে দিতে হবে। তাহলে আমরা কি দেখলাম যে একটি জটিল সংখ্যার যদি আমাকে দেওয়া থাকে, যদি তাকে বলা হয় যে তার পরম মান নির্ণয় করো, নাম্বার 1। নাম্বার 2 তোমাকে কি বলা হতে পারে, এই জটিল সংখ্যাটির আর্গুমেন্ট নির্ণয় করো। সর্বশেষ তোমাকে বলা হতে পারে এই জটিল সংখ্যাটিকে পোলার আকৃতিতে প্রকাশ করো। তুমি দেখো আমি যদি এই যে অঙ্কটি তোমার সামনে উপস্থাপন করলাম, এখানে আমি যদি একটা রাফ ছবি তোমাকে দেখাই যে এখানে এই আমাকে যেটা দেওয়া ছিল 1 প্লাস রুট 3 আই, তাহলে 1 এলো কোনটা, 1 এই বাস্তব অক্ষ বরাবর, রুট 3 কাল্পনিক অক্ষ বরাবর, এখানে তার এইটা হলো এইটা, তার এই বিন্দুটা হলো এটা 1 এবং 3। তার এই যে এখানে এই বিন্দুটা হলো 1 1 রুট 3, তাহলে এটা হলো 1, এটা হলো কত রুট 3। তাহলে এই আমরা যোগ করি মূল বিন্দুর সাথে, তাহলে এই যে কোণটা তুমি পেলাম এর মান কত, এটার মানেই কিন্তু তোমার পাই বাই 3। আর এই যে 2, এই 2টা কোনটা, এই দৈর্ঘ্যটা হলো 2। এখন তুমি দেখো আমার অবস্থান কিন্তু ঠিক আছে, 1 প্লাস রুট 3 আই এটা কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে আছে। তো প্রথম চতুর্ভাগে কোণের মান কত, 0 থেকে কত 90, আমার আসছে কত 60, রাইট। আমাকে আরেকটি অঙ্ক তোমার এখানে দেওয়া আছে, এটা তোমার হোমওয়ার্ক হিসাবে করবে, আগামী ক্লাসে আমি আরেকটা অঙ্ক করাবো এটার মধ্যে করে। সেটা হলো যে যখন তোমাকে এখানে দেওয়া থাকে, তুমি দেখো যে আরেকটি অঙ্ক আমরা দিয়েছি যে -1 প্লাস রুট 3 আই, বলা হচ্ছে এই জটিল সংখ্যাটিরও পরম মান নির্ণয় করো, এর আর্গুমেন্ট নির্ণয় করো এবং একে পোলার আকৃতিতে প্রকাশ করো। তাহলে তুমি দেখো এটা কিন্তু কোন চতুর্ভাগে আছে, কোঅর্ডিনেটে আছে, সেকেন্ড কোঅর্ডিনেটে আছে -1 রুট 3 আই। তার সেকেন্ড কোঅর্ডিনেটে যদি সে থেকে থাকে তাহলে তার থিটার মানটা কত হবে, আর্গুমেন্টটা কত হবে, 90-র চেয়ে বেশি কিন্তু 180-র চেয়ে কম। তাহলে তোমাকে যখন তুমি থিটার মানটা বের করবে তখন কিন্তু ওই জায়গাটা লক্ষ্য রাখতে হবে যে এটা কোন ঘরে অবস্থান করছে, তার মানটি ঠিক আছে কিনা। আচ্ছা, এটা হলো আমরা দেখালাম তোমাদেরকে কিভাবে একটি জটিল সংখ্যার তোমার পরম মান অর্থাৎ মডুলাস, আর্গুমেন্ট এবং তাকে পোলার আকারে প্রকাশ করা যায়। আমি আশা করি যে তোমরা এটি বুঝেছ এবং এটিকে কেন্দ্র করে তোমরা বাসায় আরো 3-4টি অঙ্ক তোমরা করবে এবং করলে তোমার কাজে লাগবে। আমরা এই পর্বে তোমাকে একটা এমসিকিউ নিয়ে একটু কথা বলি, একটা এমসিকিউ নিয়ে কথা বলি যে তোমাকে যদি বলা হয় যে দেখো মাঝে মাঝে আমরা এই চর্চাগুলো তোমাকে করতে হবে যখনই তুমি কোনো, যেমন জেড সমান এক্স প্লাস আই ওয়াই, জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে জেড জেড বার ইকুয়াল টু 1 নির্দেশ করে, লক্ষ্য করো
জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে জেড জেড বার ইকুয়াল টু 1 নির্দেশ করে। কি নির্দেশ করে? ক অধিবৃত্ত খ বৃত্ত গ উপবৃত্ত ঘ পরাবৃত্ত। তাহলে দেখো এই যে জেড সমান এক্স প্লাস আই ওয়াই হলে জেড জেড বার ইকুয়াল টু 1 নির্দেশ করে অধিবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত এবং পরাবৃত্ত নিচের কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট একটি এমসিকিউ, এই ধরনের এমসিকিউ পরীক্ষা আসবে। তাহলে তুমি দেখো জেড জেড বার, তোমাদের মনে আছে যে জেড বার মানে কি? অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে এই জেডের অনুবন্ধী কি হবে? এক্স মাইনাস আই ওয়াই। তাহলে আমাদের কি আছে? জেড জেড বার ইকুয়াল টু 1 implies that x plus iy into x minus iy equal to কত? 1 implies that x square minus I square y square equal to 1। তাহলে x square I square minus 1 to plus 1। তাহলে দেখো তোমরা একজন আমাকে বলো তো, এখান থেকে কেউ একজন বলতে পারবে x square plus y square equal to 1 কি ধরনের সমীকরণ? কার সমীকরণ? এটি একটি বৃত্তের সমীকরণ, তাই না? তোমাদের মনে আছে তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, সরি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার। এই আকারের সমীকরণ হলো কি? বৃত্তের সমীকরণ। এই আকারের সমীকরণ হলো বৃত্তের সমীকরণ। তাহলে এটি একটি বৃত্ত। তার মানে এই এমসিকিউর উত্তর কোনটা হবে? খ। তাহলে আমরা একটা এমসিকিউ শিখে গেলাম। এই ধরনের এমসিকিউ কিন্তু পরীক্ষা আসতে পারে, যে তোমাকে প্রশ্ন করা হবে যে এটি দিয়ে মানে কি ধরনের, কি নির্দেশ করে? বৃত্ত নির্দেশ করে, উপবৃত্ত না পরাবৃত্ত? এবার দেখো আমরা আমাদের এখানে আমি আরো কতিপয় সমস্যা লিখে দিয়েছি। আর একটা 2 নম্বর যে প্রবলেমটা আছে, এটি তোমাদের অনেক বইতেই আছে, যে বলা হয়েছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এটি দেওয়া আছে। জেড সমান এক্স প্লাস আই ওয়াই এটি দেওয়া আছে। আর দেওয়া আছে 3 ইন্টু মডুলাস অফ জেড মাইনাস 1 2 মডুলাস অফ জেড মাইনাস 2। এই যে দেখো 3 ইন্টু মডুলাস অফ জেড মাইনাস 1 এবং 2 ইন্টু মডুলাস অফ জেড মাইনাস 2 হচ্ছে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এবং এত সমান এত হলে প্রমাণ করতে হবে 5, আমি জাস্ট এখানে একটা লিখি, 5 এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান 2x প্লাস 7। এই প্রমাণটি করতে বলা হয়েছে। অর্থাৎ মডুলাস অফ, এখানে আমি একটু এদিকে লিখি যে তোমাকে বলা হয়েছে প্রমাণ করো 5 ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার 2x প্লাস 7, এই প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে তুমি দেখো যে আমাকে দেওয়া আছে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এবং এত কত দেওয়া আছে এবং, তাহলে তুমি দেখো এখানে 3 জেড এর মান কত? এক্স প্লাস আই ওয়াই মাইনাস 1, 2 ইন্টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2। ক্লিয়ার? 3 x minus 1 plus iy 2 x minus 2 plus iy। ওকে, এখন দেখো এটিকে আমরা কি লিখতে পারি? তোমাদের এখানে 3 রুট ওভার x minus 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার 2 root over x minus 2 whole square y square আমরা লিখে ফেললাম। এখানে এটা কিভাবে লিখছি এটা অনেকেই কিন্তু এটি অনেকে বোঝে না, যেটা এখান থেকে এই লাইন থেকে আমি কিভাবে এই লাইনে আসলাম। আমি দেখো আমি এই জায়গায় একটুখানি তোমাকে একটু ব্যাখ্যা দিই, যে তুমি যেটা শিখেছিলে জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস
আই ওয়াই আমরা শুরুতে শিখেছি। তাহলে মডুলাস অফ জেড ইকুয়াল টু কত? মডুলাস অফ এক্স প্লাস আই ওয়াই, অতএব রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক এখন এখানে দেখো মডুলাস অফ এক্স মাইনাস ওয়ানকে বাস্তব অংশ এক্স তুলনা করো, তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, কাল্পনিক অংশকে ওয়াই, ওয়াই স্কোয়ারে কাল্পনিক অংশকে ওয়াই, একইভাবে বাস্তব অংশকে এক্স মাইনাস টু স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমরা এই পর্যন্ত আমাদের ঠিক আছে, আমরা এটা আনসার। এখন আমি একটু উপরের দিকে একটু মুছে দিই, যে লক্ষ্য করো যে as that উভয় পক্ষে বর্গ করি 9 এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার, 4 এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? উভয় পক্ষে বর্গ করেছি, এখানে রুট ওভার উঠে গেছে, এটা 2টা 4 হয়ে গেছে, 3টা 9 হয়ে গেছে। তুমি দেখো 9x স্কোয়ার মাইনাস 18x প্লাস 9 প্লাস 9y স্কোয়ার, 4x স্কোয়ার 16x প্লাস 16 প্লাস 4y স্কোয়ার। লক্ষ্য করো 4y স্কোয়ার 9x স্কোয়ার, এখানে আছে 4x স্কোয়ার, এটা হয়ে যাবে 5x স্কোয়ার, 9y স্কোয়ার, এখানে আছে 4y স্কোয়ার, এখানে হয়ে যাবে 5y স্কোয়ার, মাইনাস 18x, এখানে আছে মাইনাস 16x, এটি এদিকে আনলে প্লাস হয়ে যাবে 2x। এই 9 আর এই 16, 9 যদি ডান পাশে আসে মাইনাস হয়ে যাবে প্লাস 7, implies that 5x square plus y square 2x plus 7। আমরা যেই প্রবলেমটি তোমাদের সামনে উপস্থাপন করেছিলাম, বলা হয়েছিল যে জেড সমান এত এবং এত সমান এত হলে প্রমাণ করো 5x square plus y square 2x plus 7, এটি প্রমাণিত হলো। প্রুভড। এই ধরনের অনেকগুলো প্রবলেম দেখবে তোমার বইয়ে আছে, এবং আমি বিশ্বাস করি তোমরা এটি বুঝে গেছো, এবং এটি যদি বুঝে থাকো তাহলে আজকেই বাড়িতে তুমি এরকম ধরনের অঙ্ক তোমার বইয়ের পাতা খুললেই দেখবে, নিজে নিজে একটি অঙ্ক করবে, দেখবে নিজে নিজে একটি অঙ্ক করার পর তো অনেক ভালো লাগবে, এবং এবং দেখবে যে পরবর্তীতে যে কোনো সমস্যাই যখন তোমার সামনে আসবে নিজে নিজে সমাধান করতে পারবে। আমরা আরেকটি অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করি। আমার এই যে বোর্ডে আরও আছে 3 নম্বর যে প্রবলেমটি আছে, 3 নম্বর প্রবলেমটি আছে এই যে পি সমান 1 প্লাস রুট ওভার মাইনাস 1 রুট 2, বলছে এত সমান এত হলে, এত সমান এত হলে তোমাকে বলছে যে প্রমাণ করো পি টু দ্য পাওয়ার 6 টু দ্য পাওয়ার 4 পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এটি প্রমাণ করতে বলা হয়েছে। পি ইকুয়াল টু 1 প্লাস রুট ওভার মাইনাস 1 বাই রুট 2 হলে প্রমাণ করো এত সমান 0। তুমি দেখো পি 1 প্লাস, মনে আছে কারো? আবার একজন বলো তো, রুট ওভার মাইনাস 1 সমান কি লেখা যায়? কি লেখা যায়? আই বাই রুট 2, implies that root 2p 1 plus i, উভয় পক্ষে বর্গ করি 2p স্কয়ার 1 প্লাস 2i প্লাস i স্কয়ার, as that 2p স্কয়ার 1 প্লাস 2i মাইনাস 1, মাইনাস 1 প্লাস 1 এ কাটা 2p স্কয়ার 2i, implies that p স্কয়ার ইকুয়াল টু i। আমরা পেয়ে গেছি কি? আমরা এই যে দেওয়া আছে, যেই কন্ডিশনটি দেওয়া ছিল সেখান থেকে আমি পেলাম পি স্কয়ার সমান i। তাহলে তুমি দেখো পি স্কয়ার সমান i পাওয়ার পরে আমাকে বলা হয়েছে প্রমাণ করে এত সমান 0। তাহলে দেখো আমি প্রমাণ করি,
left hand side p to the power 6 power 4 plus p square plus 1। তাহলে তুমি দেখো আমি এটাকে লিখতে পারি p স্কয়ার হোল কিউব p স্কয়ার প্লাস 1। তাহলে তুমি লক্ষ্য করো p স্কয়ার ইকুয়াল টু কত, i কিউব প্লাস i স্কয়ার i প্লাস 1। কোথা থেকে? এই যে তুমি প্রমাণ করে আগে রেখেছো p স্কয়ার ইকুয়াল টু i। তাহলে এখন তুমি দেখো তুমি কি জানো, i কিউব, আমি জানি i স্কয়ার ইকুয়াল টু কত, কি জানি i স্কয়ার ইকুয়াল টু -1। এই একটা কথা, যখনই কোনো অঙ্কে সাইড নোটের প্রয়োজন হয় সাইডে লিখে দিবে, হ্যাঁ, যে i স্কয়ার ইকুয়াল টু -1। তাহলে এখানে থাকবে কি -i, কারণ i স্কয়ার -1 হয়ে গেলে একটা i থেকে যাবে, -1 প্লাস i প্লাস 1। তাহলে -1 প্লাস 1 এ কাট, -1 প্লাস 1 কাট ইকুয়াল টু 0। আমাকে এই প্রমাণটি করতে বলা হয়েছে যে 3 নম্বর যে প্রমাণটি ছিল যে p সমান এত হলে প্রমাণ করো এত সমান 0। এটিও খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক, তোমরা দেখবা বারবার বোর্ড পরীক্ষায় এসেছে। আমার এখানে আরও দুটি অঙ্ক আছে, নাম্বার 4 এবং 5। তোমরা এই দুটি অঙ্ক বাসায় করবে এবং এরকম টাইপ অঙ্ক তোমার বইয়ের ভিতরে আছে, তোমরা পারবে। তা আজকে আমরা এই দ্বিতীয় ক্লাসে তাহলে আমরা কি শিখলাম, যে আমরা প্রথমে যেটি শিখলাম যে একটি জটিল সংখ্যা কিভাবে ছক কাগজ অর্থাৎ গ্রাফ পেপারে তাকে স্থাপন করা যায় সেটি আমরা দেখেছি, এবং অর্থাৎ জ্যামিতিক ব্যাখ্যা যেটিকে বলা হয়। তারপর আমরা দেখেছি যে একটি জটিল সংখ্যার তোমার পরম মান কীভাবে নির্ণয় করে, তার আর্গুমেন্ট কীভাবে নির্ণয় করে, একটি জটিল সংখ্যাকে কিভাবে পোলার আকৃতিতে প্রকাশ করে তা তোমরা শিখেছ, হ্যাঁ। তারপরে আমরা এটিকে কেন্দ্র করে আমরা একটি প্রবলেম সলভ করেছি, যে একটি জটিল সংখ্যা দেওয়া থাকলে তার কিভাবে আমরা তার ওয়ার্কিং ফর্মুলা ব্যবহার করে কীভাবে তার পরম মান নির্ণয় করব, কীভাবে তার আর্গুমেন্ট নির্ণয় করব, কীভাবে তাকে পোলার আকৃতিতে প্রকাশ করব। এরপরে আমরা তোমাদেরকে কতিপয় সমস্যার সমাধান করলাম, এবং আমরা কিছুক্ষণ আগে তোমাকে একটা এমসিকিউ দেখালাম, মাল্টিপল চয়েস কোশ্চেন। এবং আমাদের এখানে আরও দুটি প্রবলেম আছে 4 এবং 5-এ, হ্যাঁ। এখানে এই প্রবলেম দুটিও তোমরা দেখবে, এবং আমরা যতটুকু পড়ালাম আমি আশা করি আজকেই তোমরা বাসায় এটি করবে। এবং আমরা আগামী সপ্তাহে আমরা জটিল সংখ্যার উপর তৃতীয় ক্লাস নেব, এবং তৃতীয় ক্লাস নেওয়ার সময় আমাদের জটিল সংখ্যার যে মূল যে বিষয় সেটি আমরা আশা করি তৃতীয় ক্লাসের মধ্য দিয়ে সেটি শেষ হবে। তো তোমরা বাসায় বেশি বেশি করে পড়াশোনা করবে, এবং আমরা আশা করি যে এই সময়টিকে কাজে লাগাতে হবে। আমি গত ক্লাসেও বলেছি যে আমরা আশা করি অতি দ্রুতই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে যাবে। সেই সময় যেন আমরা এই যে এখন যে অনলাইনে যে ক্লাস কার্যক্রম চালাচ্ছি এগুলো যেন কাজে লাগে, কারণ আমরা জানি উচ্চ মাধ্যমিক পর্যায়ের সময়টি আমাদের খুব সংক্ষিপ্ত। এই সময়ের ভিতরে আমাদের কোর্স শেষ করতে হবে, হ্যাঁ। স্বাভাবিকভাবে তোমাকে সেভাবে আগাতে হবে। আমরা যদি 1 হাত আগাই, তোমাকে আগাতে হবে 3 হাত, তাহলে তুমি দেখবে যে একটি নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে এবং পরীক্ষায় তুমি ভালো করবে। সুতরাং তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় থাকবে। সকলকে ধন্যবাদ।